আন্তর্জাতিক কঠিন বিচারের ভয়ে জড়সড় ইসরায়েলি বাহিনী, যুদ্ধে নারাজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে যুদ্ধ অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে রায় হয়েছে। এছাড়া ইসরায়েলের অন্যান্য সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও। কিন্তু তারপরও নেতানিয়াহু ওগুলোর কোনো তোয়াক্কা করছে না। একটা গোয়ার ও বর্বর রাষ্ট্রপ্রধান এই নেতানিয়াহু আর তার সহযোগী রাষ্ট্রের প্রধানসমূহ। কিন্তু মানুষের মনে কিছুটা হলেও তো অনুভূতি আছে, হোক সে যতই বেঈমান আর অন্যায়কারী। আর তাই তো সামনে আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে ইসরায়েলি বাহিনীর জন্য, এটা ভেবে এবং আন্তর্জাতিক আরও নানা শাস্তির সিদ্ধান্তের আশঙ্কায় সৈন্যদের মধ্যে একরকমের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সৈন্যরা এমনকি যুদ্ধে আর অংশগ্রহণ করা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চাইছেন এবং নিচ্ছেনও। ফলে ফিলিস্তিনের গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধি নিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রাজিলে অবকাশ যাপনে গিয়েছিলেন ইসরায়েলের আপৎকালীন এক মজুদ সেনা রিজার্ভিস্ট। গাজায় দায়িত্ব পালনকালে তিনি যুদ্ধাপরাধ করেছেন বলে অভিযোগ করে ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী তা জানিয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেন দেশটির একটি আদালত। এমন প্রেক্ষাপটে এই ইসরায়েলি মজুদ সেনা তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়েন। মূলত এই ঘটনার পর যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলের সামরিক বাহিনী। গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে যে উদ্বেগটি কাজ করেছে তা হল গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি মজুদ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে পড়তে পারেন। গণমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি সাংবাদিকদের বলেন, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের অর্থাৎ সেনা সদস্যদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না। অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকেই ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান আছে। লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি বলেন, ইসরায়েলি সেনাদের রক্ষায় এটা তাদের নতুন নির্দেশনা। বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের মাধ্যমে সংঘটিত এই ধরনের ঘটনা থেকে ইসরায়েলি সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে তারা এই নতুন নির্দেশনা জারি করেছেন। লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি আরও বলেন, বিদ্যমান সামরিক বিধি অনুসারে যুদ্ধক্ষেত্র থেকে ইসরায়েলি সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও অন্যান্য ছবি পোস্ট করার কথা না। এছাড়া বিদেশ ভ্রমণকারী ইসরায়েলি সেনাদের জন্য দীর্ঘদিনের নিয়ম ও নির্দেশিকা আছে। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই ঘটনায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নেতা ইব্রাহিম আল মাসরি মোহাম্মদ দেইফ এর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। জানা যায়, যুদ্ধে 2 বছরে একাধিক ফ্রন্টে ইসরায়েলের 891 সেনা নিহত হয়েছেন। একই সময়ে 38 সেনা আত্মহত্যা করেছেন। এছাড়া যুদ্ধে 5500 সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য দিয়েছে। মূলত 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধ ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর ছাড়িয়ে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানেও ছড়িয়ে পড়ে। ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি বৃহস্পতিবার জানায়, 2023-24 সালের যুদ্ধে তাদের 891 সেনা নিহত হয়েছেন। প্রায় 558 জন সেনা 2023 সালে আর 2024 সালে 363 সেনা নিহত হয়েছেন। 2023 সালে নিহত 558 সেনার মধ্যে 512 জন লড়াই এবং অভিযানের সময়, 3 জন স্থানীয় সন্ত্রাসী হামলায়
10 জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর 11 জন আত্মহত্যা করেছেন। 2024 সালে নিহত 363 সেনার মধ্যে 295 জন লড়াই এবং অভিযানের সময় 11 জন স্থানীয় সন্ত্রাসী হামলায় 13 জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর 21 জন আত্মহত্যা করেছেন। 891 সেনার মধ্যে গত বছর গাজায় 390 জন নিহত হন। আগের বছর প্রাণ হারান 329 জন, যাদের মধ্যে 7 অক্টোবর হামাসের হামলায় নিহত সেনারাও রয়েছেন। বাকি সেনারা নিহত হয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চল, লেবানন ও পশ্চিম তীরে। ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। আগের বছরের তুলনায় গত বছর আত্মহত্যা করেছেন প্রায় দ্বিগুণ সেনা। 24 বছরের মধ্যে সবচেয়ে বেশি সেনা তাদের নিজেদের জীবন শেষ করেছেন 2005 সালে 36 জন। প্রাণহানির দিক দিয়ে এখনও 1948-49 সালের যুদ্ধ শীর্ষে রয়েছে। ওই যুদ্ধে 4000 সেনা সহ 6000 ইসরায়েলি নিহত হন। দ্বিতীয় সর্বোচ্চ 2650 সেনা নিহত হন 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক ইসরায়েলি। এরপর শুরু হওয়া যুদ্ধ এখনও চলমান থাকায় প্রাণহানি ইয়ম কিপুরের যুদ্ধকে ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলের হামলায় গেল বুধবার 1 ডিসেম্বর 2024 রাতে গাজার পুলিশ প্রধান, উপপ্রধান সহ 18 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। পরের দিনই গাজার জরুরি পরিষেবা বিভাগ এ কথা জানিয়েছিল। এক বিবৃতিতে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় আশ্রয় শিবিরের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত ব্যক্তিদের মধ্যে গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানও রয়েছেন। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সে সময় জানিয়েছিল, আগের 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 15 মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় 45,581 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,08,438 জন। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হত্যাযজ্ঞ যেন সকল অমানবিকতার স্তর পেরিয়ে গেছে। কত কত দুঃখগাথা ও নির্মমতার করুণ কাহিনী যে রয়েছে তা নতুন করে বলার ভাষা নেই। তেমনি একটি ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে। নতুন বছর শুরু হওয়ার ঠিক আগ দিয়ে পরিবারের শিশুদের জন্য চকলেট কিনতে বাড়ির বাইরে গিয়েছিলেন 21 বছরের তরুণী সাথা আল শাব্বাক। চকলেট কিনে তিনি আর বাড়িতে ফিরতে পারেননি। এর আগেই মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সাথা আল শাব্বাক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা ছিলেন। সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করা অকুতোভয় এক নারী ছিলেন সাথা। তিনি ফিলিস্তিনিদের দুঃখ গাথা দুনিয়ার সামনে তুলে ধরতে চেয়েছিলেন। মা, ভাতিজা, ভাতিজি ও অন্য স্বজনদের সঙ্গে জেনিনে বসবাস করতেন সাথা। মেয়েকে হত্যার সেই মুহূর্ত এখনও সাথার মায়ের চোখে ভাসে। মা উম্মে আল মোতাসিম বলেন, সে অর্থাৎ সাথা হাসছিল ও বলছিল, আমরা আজ সারা রাত জেগে কাটাবো। এরপরই গুলি এসে তার মাথায় লাগে। একটু দম নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন উম্মে আল মোতাসিম। চোখের সামনে মেয়েকে মারা যেতে দেখার ক্ষত এখনও তাজা। বলেন, নিজের মাথা থেকে বের হওয়া রক্তের ওপর সাথা যখন চিত হয়ে পড়েছিল তখনও তার চোখ বড় বড় করে খোলা ছিল। মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে শুরু করি, গুলি করা বন্ধ করুন, আমার মেয়ে মরে গেছে, আমার মেয়ে মরে গেছে, বলেন উম্মে আল মোতাসিম। কিন্তু সাথার মায়ের এই আর্তচিৎকার কারো কানে পৌঁছায়নি। সাথা মারা যাওয়ার পর আরও প্রায় 10 মিনিট গোলাগুলি চলে বলে জানান উম্মে আল মোতাসিম। বলেন, নিজের শরীর থেকে বের হওয়া রক্তের পুকুরে পড়েছিল সাথা। সাথার পরিবার মনে করে এই হত্যাকাণ্ডের দায় পুরোপুরি ফিলিস্তিনি কর্তৃপক্ষ অর্থাৎ পিএ নিরাপত্তা বাহিনীর। কারণ সাথা যে এলাকায় নিহত হয়েছেন সেটি পিএ এর নিয়ন্ত্রণাধীন। সাথার মা বিবিসিকে বলেন, পিএ ছাড়া এ দায় আর কারো না, কারণ আমাদের আশপাশের এলাকায় তাদের জোরালো উপস্থিতি রয়েছে। বাইরে থেকে কেউ আসতে বা যেতে পারবে না। যদিও পিএ তাদের ভাষায় সন্ত্রাসীদের ওপর সাথা হত্যাকাণ্ডের দায় চাপিয়েছে। পিএ সাধারণত জেনিন ব্যাটালিয়নের সদস্যদের বোঝাতে সন্ত্রাসী শব্দ ব্যবহার করে। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ পিআইজে ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারাও পশ্চিম তীরে জেনিন ব্যাটালিয়নের অংশ। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অল্প কিছু এলাকা পিএ এর নিয়ন্ত্রণে।
তারা গত মাসে সন্ত্রাস দমনের নামে জেনিন শরণার্থী শিবিরে বড় ধরনের অভিযান শুরু করেছিল। 4 সপ্তাহ পেরিয়ে গেছে এবং সেই অভিযান এখনও চলমান। জেনিন ব্যাটালিয়নের বিরুদ্ধে পিএ এর অভিযোগ, তারা জেনিন শরণার্থী শিবিরের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেখানে তারা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে। পিএ এর নিরাপত্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার রজবের দাবি, আমরা সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছি। আমাদের অভিযানের উদ্দেশ্য শিবির থেকে বিস্ফোরক যন্ত্র ও উপাদান খুঁজে বের করে সরিয়ে ফেলা। ওই সব বিস্ফোরক দিয়ে বিভিন্ন সড়ক ও গলিতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল। এই সন্ত্রাসীরা সহ্যের সব সীমা অতিক্রম করে গেছে এবং বিশৃঙ্খলা ছড়াচ্ছে। জেনারেল রজব জেনিন শরণার্থী শিবিরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও অর্থ দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছেন। যদিও জেনিন ব্যাটালিয়ন ইরানের সঙ্গে তাদের সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছে। সম্প্রতি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে দলের মুখপাত্র নূর আল বিতর বলেন, পিএ তাদের দানব হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং ভাবমূর্তি কলঙ্কিত করছে। তাদের যোদ্ধারা নিজেদের অস্ত্র জমা দেবেন না বলেও জানান তিনি। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ আরও আগে থেকেই ফিলিস্তিনি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাতে শুরু করেছে। সশস্ত্র সংগ্রামকে প্রত্যাখ্যান ও ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা বিষয়ক সমন্বয়ের কাজ করতে রাজি হয় অনেক ফিলিস্তিনি পিএ এর ওপর অসন্তুষ্ট। জেনিন শরণার্থী শিবিরে তাদের সামরিক অভিযান এ ক্ষোভ আরও বাড়িয়েছে। ইসরায়েল জেনিন ব্যাটালিয়নকে সন্ত্রাসী সংগঠন মনে করে, কিন্তু জেনিনের অনেক বাসিন্দা এই ব্যাটালিয়নকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের আরেক রূপ বলে মনে করে। এই বাসিন্দাদেরই একজন উম্মে আল মুতাসিম। তিনি বলেন, ইসরায়েলি সেনারা যখন আমাদের শিবিরে অভিযান চালাতে আসেন, পিএ যাদের সন্ত্রাসী বলছে সেই তরুণেরাই তখন তাদের বিরুদ্ধে আমাদের পক্ষে রুখে দাঁড়ান। জেনিন শরণার্থী শিবিরে পিএ এর অভিযানে অন্তত 14 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 বছরের এক শিশু আছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। জেনিনের বাসিন্দারা বলছেন, তারা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের চেয়ে পিএ এর নিরাপত্তা বাহিনীর অভিযানকে এখন বেশি ভয় পান। সাথা আল শাব্বাগের মৃত্যু তাদের সেই ভয়কে আরও বাড়িয়েছে। নিহত হওয়ার আগে সাথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনিনে পিএ এর অভিযানে ধ্বংসের চিত্র তুলে ধরেছিলেন। গত বছর ইসরায়েলি বাহিনী জেনিন শিবিরে যে অভিযান চালিয়েছিল তার ধ্বংসচিত্র প্রকাশ করেছিলেন সাথা। তার পোস্টে লড়াইয়ে মারা যাওয়া তরুণ ফিলিস্তিনি যোদ্ধাদেরও দেখা গেছে, যাদের মধ্যে তার নিজের ভাইও ছিলেন। সাথা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। সাথার ভাই হামাসের একজন সদস্য ছিলেন বলে দাবি করেছে তারা। হামাস সাথার নিহত হওয়ার ঘটনাকে ঠান্ডা মাথায় খুন বলে বর্ণনা করেছে। মোস্তফা বারগুতি ফিলিস্তিনি রাজনৈতিক দল প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রধান। জেনিনের রক্তক্ষয়ী সংঘাতকে তিনি ফিলিস্তিনিদের প্রধান রাজনৈতিক দলগুলোর অন্যতম ফাতাহের সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের দ্বন্দ্বের ফলাফল হিসেবে দেখছেন। পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেশিরভাগই এসেছেন ফাতাহ থেকে। অন্যদিকে 2007 সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। বারগুতি বলেন, ফিলিস্তিনিদের এটাও দেখতে হচ্ছে তারা একে অন্যকে গুলি করছে যখন ইসরায়েল তাদের সবাইকেই পিষে মারছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।